তো বন্ধুরা বেশ কয়েকদিন হয়ে গেল ভিডিও ছাড়া হচ্ছিল না, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হলাম আপনাদের সঙ্গে। আজকে মেঘলা আকাশ, প্রচণ্ড মেঘ করে আছে, বৃষ্টি এলো এলো ভাব। আর এই সময় আমার মনে হলো যে উচ্ছে গাছে করলা হয়েছে, সেই করলাগুলো তুলতে আসলাম। আর একটা বড় শাক গাছ দেখালাম একটু আগে, লাল শাকের ডাঁটাও রান্না হবে। এই দেখুন কত বড় বড় করলা হয়ে আছে, কিন্তু আমার মাথায় এই কথাটা কিছুতেই আসে না যে গাছটাকে আমরা বলি উচ্ছে, স্বাদটা একই, কিন্তু যখন ছোট ছোট ফল হয় সেগুলোকে আমরা উচ্ছে বলি, আর যেই বড় হয়ে যায় তখন আমরা বলি করলা। মানে উচ্ছে একদম আলাদা রকম, ছোট ছোট, গাছটা দেখতে একই, আর করলা বড় বড়, গাছটা দেখতেও একই। তা আপনারা বলুন স্বাদটা কি আলাদা? আমার তো মনে হয় স্বাদটা একই, তাহলে নাম কেন এরকম হলো আমি বুঝে উঠতে পারি না। যাই হোক, আমার মাথায় ঢুকছে না বন্ধুরা, আপনাদের যদি মাথায় ঢোকে অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানিয়ে বুঝিয়ে দেবেন। তো এই যে আমি করলা তুলতে এসেছি উচ্ছে গাছ থেকে, এই করলা ভাজি হবে আজকে, আর লাল শাকের ডাঁটা চচ্চড়ি হবে। আর আমাদের ছোট একটা কুমড়ো গাছ হয়েছে, তাতে কি সুন্দর ছোট ছোট কুমড়োর জালি হয়েছে। মানে সেই কুমড়ো যখন বড় হবে তুলে আপনাদের দেখাবো। একটা মাত্র গাছে কতগুলো করলা হয়েছে, মানে আমরা খেয়ে উঠতে পারছি না। প্রত্যেক দিন 4-5টা করে পারছি, আর রোজ রোজ কি তিতো খেতে ভালো লাগে? তো কোনো দিন ভর্তা করা হয়, কোনো দিন ভাজা করা হয়, কোনো দিন আবার একটু চচ্চড়ি করা হয়। যাই হোক, উচ্ছে গাছ, করলা গাছ এসব নিয়ে তর্ক বিতর্ক না করে আমি করলাগুলো গাছ থেকে উঠিয়ে ফেললাম। সোজা যাব রান্নাঘরে, রান্নাও হবে, আবার সেই সঙ্গে আজকে দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচার। এদিকে তিতো ভাজি হবে, এদিকে লাল শাকের ডাঁটা মিষ্টি মিষ্টি করে রান্না হবে, আবার ওদিকে টক ঝাল মিষ্টির আচার হবে। তো আবার চলে এলাম আমাদের সেই ছোট্ট কুমড়ো গাছটা দেখাতে। পুকুর ধারে দেখুন এই ছোট্ট কুমড়ো গাছ থেকে কয়েকদিন আগে শাক তুলে খেয়ে নিয়েছি, তার মধ্যেই দেখুন ছোট ছোট কুমড়োর জালি পড়েছে। আর এগুলো যখন বড় হবে তখন কেটে রান্না করা হবে, আপনাদের দেখাচ্ছি। গাছটার উপরে এত মায়া পড়ে গেছে, প্রত্যেক দিন একে আমি একবার করে দেখতে আসি, যেহেতু রাস্তার ধারে মানে আসা পড়ে না, কিন্তু প্রত্যেক দিন একবার করে আমি এক ঝলক একে দেখে যাই, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে গাছের গোড়ায় আর জল দিতে হচ্ছে না। যাই হোক, আমি রান্নাঘরে চলে এলাম এই যে করলাগুলো নিয়ে। করলার সাইজগুলো বেশ ভালো, আর আমি একটু ছোটোবেলায় একে পেড়ে এনেছি, কারণ বেশি বড় হয়ে গেলে ভিতরের ওই বীজটা মোটা মোটা হয়ে যায়, খেতে ভালো লাগে না, গালে পটপট করে, কেমন একটা অস্বস্তি লাগে। যাই হোক, আলু দিয়ে বেশ সুন্দর করে একটা ভাজা করলাম। করলা ভাজা আমাদের বাড়ির আবার সবাই খায় না, আর যার যার পছন্দ সে তো অবশ্যই খাবে। যেমন আমার মা আর আমার ভাইয়ের খুব পছন্দ, ওদের ডেলি তিতো দিলে কোনো ব্যাপার না। আমার বোনের আবার করলা ভর্তাটা বেশি পছন্দ। এই যে লাল শাকের ডাঁটাটা এইভাবে কেটে নিয়েছি, গোটা গোটা করে কয়েকটা আলু দিয়েছি, এটাকে 5 ফোড়ন দিয়ে আর একটু মিষ্টি দিয়ে রান্না করা হবে। যাক, এটা রান্নাটা আমি আর দেখাচ্ছি না। আর আমাদের বাড়ি উচ্ছে কিন্তু কেউ ভাজা খায়, কেউ ভর্তা খায়, কেউ আবার চচ্চড়ি খেতে পছন্দ করে। মানে একই রকম উচ্ছে 3 রকম করে খাওয়া হয়, যেরকম একই রকম গাছে 2 রকম ফল ধরে, একটু আগে আপনাদের বললাম। যাই হোক, উচ্ছে নিয়ে আর গাজানো ভালো লাগছে না, সেই জন্য চলে এলাম আমের রেসিপি করতে। আমগুলো আমি খোসাগুলো মোটা হয়ে গেছে বলে একটু হাফ হাফ করে ছিলে নিয়েছি, তারপর আমি লবণ আর হলুদ দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে আমি রোদে শুকোতে দিয়েছি। শুকানো কমপ্লিট হয়ে গেলে আমি এদিকে মশলাগুলো পিষে রাখছি। আর মশলার মধ্যে কি কি আমি নিয়েছি, গোটা ধনে নিয়েছি, জিরে, মৌরি, 5 ফোড়ন এইসব নিয়েছি। সব মশলাগুলো আমি একটু গরম করে আধপেশা করে রেখে দিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেল দেওয়ার পর আমি কয়েকটা শুকনো লঙ্কা এরকম দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরা, গোটা জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপর তেলটা, রসুন কুচিগুলো একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পেস্ট। টক ঝাল মিষ্টিতে সব রকম মশলা লাগে, এই যে আমি দিয়ে দিলাম। তারপর এই যে আমার রোদে শুকানো যে আমগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে কিন্তু আমি চিনি দিয়ে দেব, চিনির রসেই আমার আমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে বা গলে যাবে। আর সমস্ত মশলাগুলো বেশ গায়ে মাখো মাখো হবে, আর আমটা যতটা সিদ্ধ হবে ততটা মশলাগুলো আমের ভিতরে গেলেও খেতে বেশ অসাধারণ হবে। এই যে চিনিটা দিয়ে দিয়েছি, এই দেখুন মশলাটা কিন্তু আমি শেষে দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে এমনি লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি হালকা করে হলুদ গুঁড়ো। তারপরে দেখুন আমি হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমের আচারে কিন্তু
একটু জল ব্যবহার করতে নেই। যদি আপনারা এর মধ্যে সামান্য জল দিতেন না, এই আচারটা রাখতে পারবেন না। চাইলে একটু ভিনেগার দিতে পারেন জলের পরিবর্তে। আমার পিষে রাখা যে মশলাগুলো সব দিয়ে দিয়েছি, বললাম 5 ফোড়ন, মৌরি, জিরে, তারপরে গোটা ধনে, সব কিছু মানে এই আধপেশা মতো করে নিয়েছি। সব শেষে দিয়ে দিয়েছি বিট লবণ। বিট লবণটা দেওয়ার কারণ হলো আমের আচারে যদি একটু হালকা বিট লবণ দিই তবে এর স্বাদটা দ্বিগুণ হয়। এমনিতে আমরা কাঁচা আম কী করি, বিট লবণ দিয়ে একটু ঝালমরিচ দিয়ে মেখে খাই না, সেই জন্য আমি একটু টক ঝাল মিষ্টি আচারে দিয়ে দিয়েছি বিট লবণের গুঁড়ো। তারপর একটু ঢেকে দিয়েছিলাম। আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলো বেশ মাখো মাখো হয়ে এসছে। প্রায় আমার আচার কমপ্লিট হয়ে এসছে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে আচারটা, দেখে লোভনীয় লাগছে না? তো বন্ধুরা, ঝটপট বানিয়ে ফেলুন না আমার মতো এরকম টক ঝাল মিষ্টি আচার। আমি এর আগেও দুটো আচার মিষ্টি রেসিপি দেখিয়েছি, মানে মিষ্টি আচার যেগুলো, এটা টক ঝাল মিষ্টি। তেল মশলাওয়ালা আচারটাও বানিয়েছি, কুলের সিজনে কুলের আচারও বানিয়ে রেখেছি। মানে সারা বছর আমার বাড়িতে আচারের সংরক্ষণ করা থাকে। কোনো গেস্ট আসলে মিষ্টির বদলে যদি আচারে দিই, সে খুব খুশি হয়ে খায়, কারণ মিষ্টি অনেকেই এখন পছন্দ করে না। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার আচার দেখানোটাও কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব, আর একটু ঠান্ডা হলে বয়ামে ভরে রাখবো। তো বন্ধুরা, আচার তৈরি করার পর কাঁচের বয়ামে ভরে রাখবেন, সারা বছর নষ্ট হবে না, আর রোদে দিতেই হবে না। আপনারা ভাবেন আচার তৈরি করে রোদে না দিলে নষ্ট হয়ে যাবে, না, একদম না, সারা বছর ভালো থাকবে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।